আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সো এই ভিডিওতে আমি আলোচনা করব যে সংসারের খরচ কিভাবে আপনারা কমাবেন। সবাই তো বলে খরচ কমানোর কথা। তো আজকে আমি কিছু ইউনিক কিছু টিপস দিব যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। যে টিপস গুলো সচরাচর কেউ বলে না। তো সেই টিপস গুলো যদি ফলো করেন তাহলে আপনারা আরো কিছু টাকা সঞ্চয় করতে পারবেন। তো আমরা মেয়েরা সবাই কিন্তু চাই যেন সংসার খরচটা একটু কমাতে বা অল্প টাকা দিয়ে সংসারটা চালাতে। তো সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো আমি কিন্তু যখন প্রথম আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ডের স্যালারি অনেক কম। তো অল্প টাকার ভিতরেই কিন্তু আমাদের সংসারটা চালাতে হয়, প্লাস আমার শ্বশুর শাশুড়িকে দেওয়া লাগে এবং তার হাত খরচ সব মিলিয়ে মাস শেষে অনেক টানি পড়ে যায়। তো তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি প্রচুর ভিডিও দেখতাম যে কিভাবে সংসারের খরচ কমাতে হবে, সংসারটা চালাতে হবে। প্রচুর ভিডিও দেখেছি আমি, এই নিয়ে অনেক গবেষণা করে আস্তে আস্তে আমি নিজে প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ আমি এখন আমার সংসারে আমি ঘরে থেকেই নিজেও কিছু উপার্জন করি, প্লাস আমার হাজবেন্ডের সে অল্প টাকা দিয়ে সংসারটা সুন্দর করে চালাই এবং আমার বাড়তি উপার্জনের টাকা জমিয়ে জমিয়ে আলহামদুলিল্লাহ আজকে কিছু টাকা সঞ্চয় করতে পেরেছি। তো সেই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এটা সেরোল্যাক্স আমার মেয়ের জন্য। এই সেরোল্যাক্সটা আমি আমার মেয়েকে খাওয়াই। তো আপনারা বলবেন এই সেরোল্যাক্সটা কি ভালো নাকি খারাপ, কারণ আমার অতটা অভিজ্ঞতা নেই যেহেতু আমার প্রথম সন্তান। তো এই সেরেলাক্সটা আমি আর কি বানিয়ে খাওয়াই। আর বাদাম নাকি বাচ্চাদের জন্য অনেক ভালো, যার কারণে আমি বাদাম গুলাকে দেখুন গুঁড়ি করে নিয়েছি। এই যে কাজু বাদাম আর কাঠবাদাম হালকা একটু টেলে তো টালতে যে একটুখানি পুড়ে গেছে এক সাইড, তো এগুলো গুঁড়ো করে নিয়েছি। তো মূল পয়েন্টে আসি যে কিভাবে সংসারের খরচটা আমাদের কমাতে হবে। তো প্রথম পয়েন্টেই বলি যে আপনার মাসিক বাজেট তৈরি করুন। প্রত্যেক মাসের আয় ও ব্যয়ের একটি তালিকা করুন। তো অনেকে আছে যারা করতে চায় তালিকা, কিন্তু দেখা গেছে কয়েকদিন লেখার পর হিসাব নিকাশ করার পর আর ভালো লাগে না। তো তাদেরকে বলবো যে কষ্ট হলেও প্রত্যেকদিন অন্তত 5 মিনিট সময় রাখুন, একটা ডায়েরি বানাবেন। সেই ডায়েরিতে শুধু আপনি লিখবেন যে আপনি দৈনিক কি কোথায় কত টাকা খরচ করছেন। শুধু এই জিনিসটা মনে করে রাত্রে একটু লিখে রাখবেন। শুধু 5 মিনিট সময় দিবেন। এই 5 মিনিটের জন্য আপনার মাসে বড় একটা অ্যামাউন্ট সঞ্চয় হবে শুধু এই 5 মিনিটের জন্য। এবং আপনি যদি লিখে রাখেন সেই জিনিসটা আপনার চোখে পড়বে যে কোথায় কোথায় আপনি ফালতু খরচ করেছেন, এই খরচটা না করলেও পারতেন, এই খরচটা বেশি করেছেন, এইটা আপনি চোখের সামনে তখন দেখবেন। তখন দেখা গেছে এই মাসে আপনি খরচ করেছেন, পরের মাসে আর ওই খরচটা আপনি করবেন না অযথা। তখন ওই টাকাটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। যেমন আমি প্রত্যেক দিন লিখে রাখি কয় টাকা আমি বাড়তি কোথায় খরচ করি, আমি কয় টাকা বাহিরে নাস্তাতে খরচ করি বা বাড়তি কেনাকাটায় খরচ করি। এগুলাও যখন আমি আমার চোখের সামনে পড়ে যে এই জায়গায় খরচ করেছি, তখন আমি নিজে বলি এই জিনিসটা তো আমার না লাগলেও পারতো, এটা তো ছিল, এটার অল্টারনেটিভ কিছু তো ছিল। আপনার একটা জিনিস লাগবে, এখন ওইটার অল্টারনেটিভ কোন জিনিসটা দিয়ে আপনি চালাতে পারবেন সেই জিনিসটাও আপনার দেখতে হবে যে এই জিনিসটা কি আসলেই লাগবে নাকি। আবার আরেকটা টিপস দিব যে আপনি কিছু কেনাকাটা করতে যাচ্ছেন, আপনি লিস্ট করে নিয়ে যাবেন। আপনি বাজারে যাবেন, আপনি একটা মনে মনেও একটা চিন্তা করে রাখতে পারেন, যদি লিস্ট সাথে নাও নেন যে এই জিনিসটা গুলো আমার লাগবে, এগুলাই যা শুধু কিনে আনবো, বাড়তি কোনো কিছুতে চোখ দিব না। কারণ দেখা গেছে আমরা মহিলাদের স্বভাবই এরকম, চোখে যাই ভালো লাগে আমরা কিনে নিয়ে আসি, তারপরে দেখা গেছে এগুলার আর কোনো কাজ থাকে না, ঘরে এনে আমরা ফালিয়ে রেখে দিই, ওটার আর কোনো কাজই থাকে না। কিন্তু আমি টাকা খরচ করি কিন্তু ঠিকই কিনে আনি। যেমন ঘর সাজানোর বিভিন্ন জিনিস বা কাজেরই অনেক জিনিস আছে, কিন্তু এটা আপনি ইউজই করেন না, শুধু শুধু কিনে এনে দেখা গেছে ফেলে রাখছেন। তো চেষ্টা করবেন সবসময় যে একটা লিস্ট করে বাজারে যেতে এবং ওই লিস্টের যা যা আছে সেটাই আপনি নিয়ে আসবেন, বাড়তি কোনো কিছু আনবেন না। কারণ পরে দেখা গেছে যে ভাববেন যে এটা তো কোনো অযথা খরচ, কোনো প্রয়োজনই ছিল না এই জিনিসগুলা। তো এই 2 নাম্বার টিপস। 3 নাম্বার টিপস আপনার আয়ের শুরুতেই সঞ্চয় করুন। বেতন বা
আয় হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অন্তত 10 থেকে 20% আলাদা করে সঞ্চয় করুন। বাকি টাকা দিয়ে মাসের খরচ চালান। আপনি 20,000 টাকা বেতন পান, 5,000 টাকা সরিয়ে রাখুন আগে। মানে আগে ওইটা আলাদা করে সরিয়ে তারপর 15,000 টাকার ভিতরে আপনি বাজেট প্ল্যানিং করুন যে কোথায় কোন খরচটা করবেন। তারপর 15,000 থেকেও আপনি কিছু সেভ করার চেষ্টা করবেন। যদি না পারেন সেটা লাস্ট মাসের শেষ পর্যন্ত দেখবেন, যদি পারেন তো ভালো, আর না পারলে তো নাই। 5,000 টাকা ওই টাকাটার ভিতরে যেন হাত দিতে না হয়, সারা মাস এটা চেষ্টা করবেন এবং ওই বাজেটের ভিতরেই আপনার সমস্ত বাজার খরচের প্ল্যানিং করবেন। হুম। আপনার আয় হচ্ছে 20,000 টাকা। এখন আপনি যদি সবকিছু হাই কোয়ালিটির জিনিস চান তাহলে তো হবে না। আপনার ওই বাজেটের ভিতরে ওই কোয়ালিটির জিনিসগুলো আপনার কিনতে হবে। আপনি খাবার খান, একটু ভালো খান কিন্তু অল্প করে খান। এরকম ভাবে আপনি চলতে পারেন। বেশি খেলেই কিন্তু ভালো না। অল্প খেলেই শরীর স্বাস্থ্য ভালো থাকে। চেষ্টা করবেন যাই খান একটু শাকসবজি, মানে মাসের ভিতরে শাকসবজিটা বেশি রাখার চেষ্টা করবেন। মাছ মাংস এটা একটু কম রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার অনেকটা বাজার খরচ কমে যাবে। আপনার কিন্তু শাকসবজি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। আমি যেটা চেষ্টা করি, আমার সপ্তাহের অন্তত 4 দিন আমি শাকসবজি, তারপরে হচ্ছে ভাজি, ভর্তা এগুলো রাখার চেষ্টা করি, আর বাকি কয়েকদিন মাছ বা মাংস এগুলো থাকে, ডিম এগুলো থাকে। তো অনেকে বলবেন যে শাকসবজি পছন্দ করে না, ঘরের কেউ খেতে চায় না। আসলে অভ্যাসই সবকিছুর উপরে ভিত্তি করে। আপনি যদি সংসারে নিজের আয়ত্তে আনতে চান তাহলে আপনি অভ্যাস করবেন, একটু একটু করে অভ্যাস করতে করতে হয়ে যাবে। শাক ভাজি, শাক পাতা, তারপর হচ্ছে সবজি ভাজি, তারপর বিভিন্ন সবজি কিন্তু ভাজি করা যায়। আমার ভাজি মানে অনেক ফেভারিট। ভাজি আর ডাল হলে তো আমার মানে কি বলবো, আর কিছু লাগে না। তো আপনি ভাজি ডালের সাথে এক পদ ভর্তা করতে পারেন, তাহলে কিন্তু মানে আরো ভালো লাগে, মুখে অন্যরকমই টেস্ট লাগে। তো অনেকে খাওয়া দাওয়ার পিছেই কিন্তু আমাদের বড় অঙ্কের একটা টাকা চলে যায় শুধু মাছ মাংস এসবের পিছে। তো চেষ্টা করবেন মাছ মাংস কমিয়ে শাকসবজির পরিমাণটা একটু বাড়াতে। তো তৃতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে, সরি, চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে বিদ্যুৎ, গ্যাস ও পানির অপচয় রোধ করুন, বা অন্যান্য জিনিসেরও অপচয় রোধ করতে হবে। আপনি বাজার করে আনলেন ঠিকই, কিন্তু দেখা গেছে যে আপনি অপচয় করতেছেন। যেখানে আপনার লাগবে 1 কেজি সেখানে আপনি খরচ করছেন 1.5 কেজি। তো এরকম প্রত্যেকটা জিনিসে যখন বাড়তি বাড়তি খরচ করবেন তখন কিন্তু আপনার অপচয় হচ্ছে এবং খরচও বেশি লাগবে। পরে মানে বেশি বেশি টাকা দিয়ে বেশি করে আনতে হবে। তো আপনি অপচয়টা কম করুন। আপনার যতটুকু পরিমাণে লাগবে আপনি ততটুকু পরিমাণে খরচ করুন। আপনার 1 পা লাগবে আপনি 1 পাই খরচ করবেন। আপনি ওই পরিমাণ রান্না করার চেষ্টা করবেন না, ওই পরিমাণের ভিতরেই বাজার আনবেন এবং ওটুকুর ভিতরেই সারা মাস চলার চেষ্টা করবেন। তো আবার যারা হচ্ছে যে কারেন্ট বিল দিতে হয় তারা দিনের বেলা চেষ্টা করবেন লাইট একটু বন্ধ করে রাখতে, ফ্যানটা কতক্ষণ একটু বন্ধ করে রাখতে, তারপর আবার চালু করতে। মানে দিনের ভিতর কয়েক ঘন্টা ফ্যান লাইট বন্ধ করে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কারেন্ট বিলটাও অনেক কম আসবে। সো এমন বাসা নিবেন যেখানে হচ্ছে জানলা দিয়ে বা আলো বাতাস ঢোকার ভালো একটা পরিবেশ আছে, ওরকম বাসা খুঁজে নেবেন, তাহলে দেখবেন আপনার কারেন্ট বিলটা একটু কম আসবে। আর গ্যাস যাদের তা সিলিন্ডার নিতে হয় তারাও কিন্তু হচ্ছে এক বেলাই মানে রান্না করতে পারেন বেশি করে। আমি তো এরকমই করি যে দুপুরে রান্না করি একেবারে, আবার দুপুরে রাত্রে খাই, সকালে নাস্তা বানাই। তো এরকম 2-3 বেলা রান্না না করে আপনি এক বেলা রান্না করবেন, 2 বেলা 3 বেলার জন্য খেতে পারেন, তাহলে গ্যাস অপচয়টাও কিন্তু কম হবে। 5 নাম্বার পয়েন্টটা বলবো, সেটা আমাদের মেয়েদের অনেক বাজে একটা অভ্যাস, যেটা কসমেটিক কেনা এবং জামা কাপড় কেনার ক্ষেত্রে। আমরা মেয়েরা কিন্তু স্বভাবতই মার্কেট করতে বেশি পছন্দ করি। কসমেটিক, থ্রি পিস হচ্ছে যেটা দেখি সেটাই পছন্দ হয় এবং কিনে ফেলি। কেনার পর দেখা গেল যে ভাবি যে আমার তো অনেক ছিল, তবুও শুধু শুধু কিনে টাকাগুলো নষ্ট করলাম। তো এরকমটা আমি কিন্তু অনেক করতাম, এখন আলহামদুলিল্লাহ অনেক কমিয়ে দিয়েছি। আগে ভাবি যে আসলে কি এটা আমার প্রয়োজন। তারপরে আপনি অন্তত 2 দিন 3 দিন অপেক্ষা করবেন যে এই জিনিসটা কি আসলেই কিনতে হবে নাকি। তারপরে যদি আপনার মনে হয় যে প্রয়োজন, আপনার না কিনলে চলছে না, তখনই আপনি কিনবেন। আর না হলে এটা বাদ দেন। আসলে আমরা কসমেটিকের পিছে আমরা অনেক মেয়েরা আছি
কসমেটিক লাগবে না, তবু দেখা গেছে চোখের সৌন্দর্য লাগলো আর কিনে ফেললাম। তার জন্য আমি আপুদেরকে সাজেস্ট করব যে আপনারা ভালো কোয়ালিটির কিছু কসমেটিক কিনে রাখুন, যেগুলো ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন, আপনার মানে নষ্ট হবে না। এরকম কিছু কিনে রাখবেন। যেমন আমাদের চুলের কাঁকড়া, অনেক কাঁকড়া আছে আমরা যে কিনি 10 টাকা 20 টাকা দিয়ে কিনি, কিন্তু আমরা দেখা যায় বেশি দিন ইউজ করতে পারি না, ভেঙে যায়, তারপর আবার কিনতে হয়, আবার কিনতে হয়। সেরকম না কিনে আপনি ভালো কোয়ালিটির দেখে 100-150 টাকা দিয়ে ভালো কোয়ালিটির দেখে একটা কিনে আপনার এটা কিন্তু বছরও পার হয়ে যাবে। তারপরে ভালো কিছু চুড়ি কিনে, আমরা কিন্তু মেয়েরা চুড়ির পিছে বেশি টাকা অপচয় করি। তো এমনিটি স্বর্ণের বা ভালো একটু বেশি দাম দিয়ে ভালো চুড়ি কিনে আপনি অনেকদিন ইউজ করতে পারবেন। আর যদি নরমাল 20-30 টাকা 40 টাকা 50 টাকা চুড়ি কিনেন, তাহলে কিন্তু দেখা যায় যে বেশি দিন যায় না, মানে কালো হয়ে যায়, আবার কেনাকাটা করতে হয়। তো অনেক আপুরা হাসবেন আমার এই পয়েন্টটা শুনে, কিন্তু আপনারা চিন্তা করে দেখবেন যে আপনারা এরকম কসমেটিকের কানের দুল, চুড়ি, জামা কাপড় এইসবের পিছে মাসে কত টাকা আপনারা ব্যয় করেন, একবার হিসাব করে তারপরে আমাকে কমেন্টে বলে যাবেন, ঠিক আছে? আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, কারণ আমি নিজেও ওই কোয়ালিটির ছিলাম। এখন আমি আস্তে আস্তে নিজেও শিখতেছি, ভাবলাম যে যে শিখে এবং অন্যকে শিখাতে পারে সেটাই প্রকৃত শিক্ষা। সো আমি নিজে শিখছি এবং আমি চাই যে আমি নিজেও ভিডিও করে আমার এই ভিডিও দেখে যেন আপনারাও শিখতে পারেন। সো আমি এভাবে কিন্তু অনেক টাকা এই পর্যন্ত সেভ করেছি। কসমেটিক শুধু শুধু অযথা না কিনে নিজের প্রকৃতি সৌন্দর্যের দিকে মন দেন, নিজের ফিটনেস ঠিক রাখেন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন, তারপরে একটু এক্সারসাইজ করার চেষ্টা করেন, তারপর প্রাকৃতিক জিনিস দিয়ে মুখে শরীর চর্চা করেন বা ফেসিয়াল করেন। মুখে ঘরে বসেই আপনি অনেক রেমেডি আছে, ঘরে বসে বসে আপনি তৈরি করে মুখে মাখতে পারেন। আপনার বাড়তি আর কোনো ক্রিম, ফেস ওয়াশ কিছু কিনা লাগবে না, আপনার পার্লারেও যাওয়া লাগবে না, ঠিক আছে? আপনি ঘরে বসে প্রাকৃতিক জিনিস দিয়ে যদি রূপচর্চা করেন, আপনার কোনো সাইড ইফেক্টও থাকবে না, আপনার মুখে ব্রণ, গোটা এগুলোও উঠবে না। তো এগুলোর জন্য কিন্তু অনলাইনে অনেক কিছু আছে, সার্চ দিলেই দেখতে পারবেন। রেগুলার ইউজ করতে হবে, আপনি 1-2 দিন ইউজ করে রেখে দিবেন হবে না, আপনাকে রেগুলার ইউজ করতে হবে। তাহলে মানে একটু না একটু হলেও আপনি চেঞ্জ দেখতে পারবেন নিজের ভিতরে। তো আমরা মেয়েরা কিন্তু বেশিরভাগ শরীর চর্চা, মুখে ক্রিম, তারপরে জামা কাপড়, কসমেটিক এগুলাতেই টাকা নষ্ট করি। তো এগুলা থেকে যদি আপনি মানে সেভ করতে পারেন, তাহলে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট প্রত্যেক মাসে বছরে আপনি সেভ করতে পারবেন। ওই বাড়তি টাকাটা আপনি কোনো একটা ব্যাংকের ভিতরে ফালিয়ে রাখবেন, দেখবেন কত টাকা জমে। একবার আমার এই চ্যালেঞ্জ গুলো আপনারা অ্যাকসেপ্ট করে দেখেন, তাহলে দেখবেন এবং আমাকে কমেন্ট করে এসে বলে যাবেন। সো আমি কিন্তু নতুন ভিডিও করি, ইউটিউব চ্যানেল খুলেছি। আমার কথায় কোথাও যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের ছোট বোন হিসাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দিতে পারি। তো আর কি বলবো, যে সবাই চেষ্টা করবেন যে সঞ্চয় করার তো চেষ্টা করবেনই, এবং ইনকাম বাড়ানোর জন্য চেষ্টা করবেন। যে শুধু অল্প টাকায় দেখা গেছে হিসাব করতে করতে আমরা অনেক সময় মানে কি বলবো যে আর ভালো লাগে না, এত হিসাব করে কিভাবে জীবন চলে। তো এত হিসাব মাঝে মধ্যে করতে মন চায় না, তখন মাঝে মধ্যে হাত খুলেও খরচ করতে মন চায়। তো তো তার জন্য কিন্তু আপনার ইনকাম বাড়াতে হবে। ইনকাম বাড়ানোর জন্য নতুন নতুন মানে শুধু টাকা জমালেই হবে না, সেই জমা টাকা দিয়ে আপনাকে নতুন নতুন ইনকামের সোর্স তৈরি করতে হবে, যেন ওইখান থেকেও আপনার কিছু বাড়তি টাকা ইনকাম আসে। তাহলে কিন্তু আপনার টাকা নিয়ে অতটা টেনশন করতে হবে না, মাঝে মধ্যে বেশি খরচ হয়ে যেতেই পারে। সো তার জন্য আর টেনশন করতে হবে না। তার জন্য আপনাকে অবশ্যই নতুন নতুন সোর্স বাইর করতে হবে এবং নতুন ইনকামের পথ তৈরি করতে হবে। একটা ইনকামের পথ ধরে থাকলে কিন্তু হবে না, আপনাকে কিছু বাড়তি ইনকামের পথও ধরতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।